বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো বা দাখিলে ভর্তি হয়েছো, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর গত পর্বে আমরা 1 থেকে 13 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। তো আজকের এই পর্বে আমরা 14 থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো 14 নম্বর প্রশ্নে বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে? কোন মানের জন্য এই যে এফ অফ এক্স বলতে এই যেটা আছে এটা সমান সমান 0 হবে কোন মানের জন্য? যেখানে এক্সের এমন মান যেই মানটা এক্সের জায়গায় বসালে পুরাটার মান 0 হবে। তো আসলে কোন মান সেটা আমরা বের করব। তো আমরা প্রথমত এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমাদের অনুশীলনী 3.4 যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অনুরূপ বা 3.4 প্রশ্নগুলো যেভাবে সমাধান করেছে আমরা সেইভাবে এই প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে? তো আমরা প্রথমত এখানে এক্সের জায়গায় এমন একটা মান নেব যেই মানটা নেওয়ার কারণে এই পুরাটার মান হচ্ছে 0 হবে, আমরা সেরকম একটা মান নেব। তো আমরা যদি এখানে এক্সের জায়গায় 1 বসাই তাহলে আসলে কি হয়? তাহলে 1-এর উপর কিউব মাইনাস 6 এক্সের জায়গায় 1 তার উপরে স্কোয়ার প্লাস 11 ইন্টু এক্সের জায়গায় 1 মাইনাস 6। তাহলে 1-1-এর উপর কিউব মানে 1, এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1, তার সাথে 6 গুণ করলে হবে 6, এরপরে হচ্ছে 11 আর 1 গুণ করলে হবে 11, আর এখানে হচ্ছে মাইনাস 6। তাহলে 11-এর সামনে প্লাস 1-এর সামনে প্লাস, তাহলে হলো প্লাস 12 মাইনাস 6 মাইনাস 12। তাহলে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 0, তাই না? তার মানে আমরা যদি এক্সের জায়গায় 1 বসাই তাহলে এটার মান কি হয়? 0 হয়। তো আমরা এখন এই যে রাশিটা আমরা এটা লিখব যে এক্স কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, ঠিক আছে? এখন এখানে একটা লাইন ফাঁকা দেব, এরপরের লাইন থেকে আমরা অঙ্ক করা শুরু করব। তো এখানে যেহেতু আমরা এফ অফ 1 নিয়েছিলাম, তো এখানে আমরা এক্স মাইনাস 1 নেব। তোমরা যারা 3.4 প্রশ্নগুলো করেছো তোমরা অবশ্যই জানো এখানে যেহেতু এক্সের ঘাত সর্বোচ্চ 3, তার কারণে আমরা 3টা এক্স মাইনাস 1 নেব। তাহলে 1টা 2টা 3টা। এখানে যদি আমরা মাইনাস 1 নিতাম তাহলে এখানে এক্স প্লাস 1 হতো, ঠিক আছে? এখানে যে কোনো সংখ্যাই হোক না কেন যদি সেটা প্লাস হয় তাহলে আমরা এখানে মাইনাস নেব, আর এখানে যদি মাইনাস হয় তাহলে আমাদের এখানে প্লাস হবে, ঠিক আছে? তো এখন এখানে এমন কিছু বসাবো যেটার সাথে এক্স গুণ করলে আমাদের এক্স কিউব হবে। এখানে যদি এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হলে এক্স কিউব হয়। এখন এক্স স্কোয়ারের সাথে মাইনাস 1 গুণ হলে মাইনাস এক্স স্কোয়ার। তো আমাদের উপরের এক্স কিউব মিলে গেছে। এখন এখানে আছে মাইনাস 6 এক্স স্কোয়ার, কিন্তু এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে 6টা, আর এখানে আমরা পাইলাম হচ্ছে 1টা, আরও 5টার দরকার। তো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটার সাথে এক্সটা গুণ করলে আমাদের আরও 5টা এক্স স্কোয়ার, মাইনাস 5টা এক্স স্কোয়ার হবে। তো আমরা যদি এখানে মাইনাস 5x নেই, সেই 5xের সাথে যদি এক্স গুণন করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 5x আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। তো একটা এক্স স্কোয়ার আর 5টা, তাহলে মাইনাস 6টা এক্স স্কোয়ার হয়ে গেল। এখন মাইনাস 5xের সাথে যদি মাইনাস 1 গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 5x আর 1 গুণ করলে হবে 5x, ঠিক আছে? কিন্তু এখানে আমাদের আছে প্লাস 11x, তো আমাদের আরও 6টা এক্সের দরকার। এখন যদি আমরা এখানে প্লাস 6 নেই, 6 দ্বারা এক্সকে গুণ করি তাহলে প্লাস 6x, আর 6 দ্বারা মাইনাস 1কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 6। তো আমাদের উপরের সাথে কিন্তু মিলে গেল, ঠিক আছে? তো এখন তাহলে আমরা এখান থেকে দেখেন এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 এটা একটা পদ, 5x ইন্টু এক্স মাইনাস 1 এটা একটা পদ, 6 ইন্টু এক্স মাইনাস 1 এটা একটা পদ। তিনটার ভিতরে এক্স মাইনাস 1 আছে, আমরা এক্স মাইনাস 1 একটা নেব, অর্থাৎ কমন নিলাম, এবং আমাদের হচ্ছে এখানে থাকে এক্স স্কোয়ার, এখানে থাকে হচ্ছে মাইনাস 5x, আর এখানে থাকে হচ্ছে প্লাস 6। তো আশা করি তোমরা অবশ্যই এতটুকু অংশ বুঝতে পেরেছ। আমরা এখন কি করব? এক্স মাইনাস 1টা রাখলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আবার মিডল টার্ম করা যায়, এখানে আমরা হচ্ছে মিডল টার্ম করব। তাহলে এক্স স্কোয়ার 5x এক্স স্কোয়ার আর প্লাস 6 গুণ করলে হবে প্লাস 6x স্কোয়ার। এখন মাইনাস 5xকে এমনভাবে ভাঙাবো যাতে গুণ করলে প্লাস 6x স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে মাইনাস 5x হয়। তো তাহলে আমরা এখানে দেখেন মাইনাস 5xকে লিখতে পারি মাইনাস 3x মাইনাস 2x আর হচ্ছে প্লাস 6। তাহলে এখানে আমাদের কি হয়ে গেল?
-3x আর -2x গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, x গুণ করলে x স্কোয়ার, তার মানে -6x স্কোয়ারে হচ্ছে। আর যদি আমরা যোগ বিয়োগ করি -3x -2x তাহলে কিন্তু -5x এ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন দেখেন এখানে x - 1, তাহলে এই দুটার থেকে আমরা x কমন নিলে x - 3, এই দুটার থেকে -2 কমন নিলে x ±−3, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন, তাহলে আমরা হচ্ছে এখানে x - 1 আছে, এরপরে হচ্ছে এই দুটার ভেতর থেকে আমরা একটা x - 3 নিতে পারি, আর এখানে থাকে x, এখানে হচ্ছে -2, তাহলে x - 2, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো। আচ্ছা, এগুলো সমান সমান কিন্তু আমাদের হচ্ছে 0 ধরতে হবে, এটা সমান সমান 0 ধরতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো সমান সমান 0। এখন আমরা তাহলে কি করতে পারি, যে এই তিনটা সমানে 0 হবে, যে x - 1 = 0, বা x - 3 = 0, বা x - 2 = 0। যেহেতু পুরোটা সমান 0, এই কারণে তিনটা সমানে আমরা 0 লিখতে পারি। তাহলে এখানে মাইনাস ওপাশে যায় হয়ে যাবে +1, এপাশে মাইনাস ওপাশে হয়ে যাবে +3, এপাশে -2 ওপাশে হয়ে যাবে +2, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কি পাইলাম, 1 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম। তাহলে এই তিনটা মানের জন্যই আসলে f(x) = কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে x = 1 বা x 2 অথবা 3 মানের জন্য f(x) = 0 হবে, ঠিক আছে। x = 1, 2 বা 3 মানের জন্য f(x) = 0 হবে। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে পরবর্তী যে 15 নম্বর প্রশ্ন আছে, আমরা একটু সেটা সমাধান করব। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি f(x) = 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1 হয়, তবে f(1/x² + 1 ডিভাইডেড বাই f(1/x² - 1) এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো এটার মান আমরা নির্ণয় করব। যদি আমাদের f(x) সমান এটা হয়, তবে f(1/x² + 1 আর f(1/x² - 1) এর মান কত আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে সমাধানটা শুরু করে দেই। আমরা এখানে লিখব যে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে হচ্ছে f(x) = 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। আমরা এখন উভয় পক্ষে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি, লবের সাথে হর একবার যোগ করব, লব থেকে হর একবার বিয়োগ করব। তাহলে এখানে নিচে কিছু নাই মানে কিন্তু 1 আছে, আমরা যদি উভয় পক্ষে যোজন বিয়োজন করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে, f(x) যদি যোজন করি তাহলে লবের সাথে হরটা যোগ হয়ে গেল, যে হর কিছু নাই মানে 1 আছে, সেটা যোগ হয়ে গেল। আবার যদি বিয়োজন করি তাহলে লব থেকে যে হর আছে সেটা বিয়োগ করতে হবে। সেমভাবে ডান পক্ষও, তাহলে লব আছে হচ্ছে 2x + 1, এখান থেকে কি করতে হবে, যোজন মানে হরটা যোগ করতে হবে, হর হচ্ছে 2x - 1। সেমভাবে বিয়োজন করতে হবে, তাহলে আগে লবটা লিখবো, লব হচ্ছে 2x + 1, এখান থেকে বিয়োগ করতে হবে, কাকে বিয়োগ করতে হবে, এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2x, আর মাইনাসে এখানে মাইনাসে মাইনাসে +1, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আসলে কি হয় দেখেন, 2x আর 2x যোগ করলে উপরে হয় হচ্ছে 4x + 1 - 1 বাদ যায়, আর নিচে হচ্ছে 2x - 2x বাদ যায় +1 আর +1, তাহলে নিচে হয় হচ্ছে 2। তো 4কে 2 দ্বারা ভাগ করলে তাহলে উপরে হয় হচ্ছে 2, তার মানে এখান থেকে আমরা পাইলাম হচ্ছে 2x। তাহলে f(x + 1 ডিভাইডেড বাই f(x - 1) এইটা সমান সমান আমরা পাইলাম হচ্ছে 2x। তো আমাদের আসলে যেটা বের করতে বলছে, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে আছে f(x) আর এখানে হলো f(1/x²),
এক্সের জায়গায় এখানে আছে 1/x², তারপরে +1, এখানেও কিন্তু +1 আছে। সেমভাবে নিচে এখানে আছে f(1/x²), এখানে আছে f(x), এপাশে আছে -1, এখানেও -1 আছে। তার মানে সব সেম আছে, জাস্ট শুধু এক্সের জায়গায় আছে হলো 1/x²। তো আমরা এখন তাহলে এইটার মান বের করব। তাহলে আমরা লিখব যে অতএব f(1/x² + 1) ডিভাইডেড বাই f(1/x² - 1)। তার মানে এক্সের জায়গায় জাস্ট শুধু আমরা হচ্ছে কি বসাবো 1/x²। তাহলে f(x + 1) ডিভাইডেড বাই f(x - 1) ইকুয়াল যদি আমরা 2x পাই, তাহলে এক্সের জায়গায় যদি 1/x² বসাই তাহলে 2 × 1/x²। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 আর 1 গুণ করলে হবে উপরে 2, নিচে হচ্ছে x²। তো এটাই আসলে আমাদের হচ্ছে অ্যান্সার 2/x²। তো আশা করি 15 নম্বর প্রশ্নটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এখন 16 নম্বর প্রশ্নটা সমাধান করব। ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে g of x equal 1 + x² + x⁴ নিচে x² হলে দেখাও যে g of 1/x² ইকুয়াল g of x²। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, g of x এটা সমান সমান 1 + x² + x⁴ ডিভাইডেড বাই x² হলে এখন x এর জায়গায় আমরা একবার 1/x² বসে যে মান পাবো, একবার হচ্ছে x এর জায়গায় শুধু x² বসে সেই মান পাবো কিনা আমরা সেটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে g of x equal 1 + x² + x⁴ আর নিচে হচ্ছে x²। তাহলে আমরা এখন g of 1/x² এর মান বের করব, অথবা আমরা এটাকে বাম পক্ষও বলতে পারি। তাহলে আমরা লিখব যে বাম পক্ষ g of x², 1/x², এটা সমান সমান দেখি আমরা কি পাই। তাহলে আমরা 1 + x² এর জায়গায় বসাবো হচ্ছে 1/x²। ঠিক আছে, তাহলে এই যে x এর জায়গায় বসাইলাম হচ্ছে 1/x²। এখানে যেহেতু x² আছে এই কারণে আমাদের উপরে হচ্ছে স্কোয়ারটা দিয়ে দিতে হবে। সেমভাবে x এর জায়গায় বসাবো হচ্ছে 1/x², আর এখানে যেহেতু 4 আছে সেই 4টা আমরা উপরে দিয়ে দিলাম। সেমভাবে নিচে x এর জায়গায় বসাবো হচ্ছে 1/x², এখানে যেহেতু উপরে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে দিলাম। আশা করি এই লাইনটা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন তাহলে 1 + 1 এর উপর স্কোয়ার করলে হবে 1, আর x² তার উপর স্কোয়ার, তাহলে এখানে হবে x⁴ প্লাস, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে হবে 1, আর এই 2 আর 4 গুণ হয়ে 4 × 8 x⁴ হয়ে গেল। আর নিচে আছে হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলে 1, x² তার উপর 2, তাহলে হবে x⁴। ঠিক আছে, এটা হয়ে গেল। তো আমরা তাহলে এখন এখানে কি করতে পারি, আমরা হচ্ছে উপরে লসাগু নির্ণয় করতে পারি। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমাদের কি হবে, তাহলে এই যে 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1, x⁴ আর x⁴, এগুলোর লসাগু হবে হচ্ছে x⁴। এখন এই 1 দ্বারা x⁴কে ভাগ করলে x⁴, সেই x⁴ দ্বারা 1 লব 1কে গুণ করলে x⁴ হবে। এরপরে হচ্ছে এটা আমরা একটু উপরে লিখি 1/x⁴। আচ্ছা, এখন এই x⁴ দ্বারা x⁴কে ভাগ করলে তাহলে x⁴ থাকে, সেই x⁴ দ্বারা লব 1কে গুণ করলে x⁴ হবে। তাহলে প্লাস, এরপরে এই x⁴ দ্বারা x⁴কে ভাগ করলে 1 দ্বারা লব 1কে গুণ করলে 1, আর নিচে আছে হলো 1/x⁴। আশা করি এই অংশটা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন এখানে একটু লক্ষ্য করেন, এটা ভাগ আকারে আছে, আমরা গুণন আকারে লিখব এবং একটু সাজিয়ে লিখব। তাহলে 1 + x⁴ প্লাস x⁴, আর নিচে হচ্ছে আছে x⁴। তাহলে ভাগ থেকে গুণন চিহ্ন দিলে নিচেরটা যাবে উপরে
এক্স টু দি পাওয়ার 4 যাবে উপরে আর 1টা আসবে হচ্ছে নিচে। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, এটা আর এটা যদি কাটাকাটি করি তাহলে নিচে আমাদের থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা হচ্ছে আমরা জি অফ 1/x² এর মান এটা পাইলাম। আমরা এখন জি অফ x² এর মান আমরা একটু দেখি। অতএব জি অফ x² ইকুয়াল, তাহলে আমাদের কি হবে, এই x এর জায়গায় আমরা হচ্ছে কি বসাবো, x² বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে 1 লিখলাম প্লাস এই x এর জায়গায় বসাবো হচ্ছে x², আবার তার উপর আছে হলো স্কোয়ার, সেই স্কোয়ারটা দিয়ে দিলাম, প্লাস x এর জায়গায় বসাবো হচ্ছে x², তার উপর আছে 4, সেই 4টা দিয়ে দিলাম। সেমভাবে নিচে x এর জায়গায় বসাবো x², তার উপর আবার হচ্ছে স্কোয়ার। তাহলে এখান থেকে কি হয়, 1 প্লাস 2 দুগুণ 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 দুগুণ 8 এক্স টু দি পাওয়ার 8, আর নিচে হচ্ছে 2 দুগুণ 4 এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের বাম পক্ষ অথবা জি অফ 1/x² এর মান পাইছিলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, আর জি অফ x² এর মানও আমরা পাইলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তার মানে আমাদের জি অফ 1/x² ইকুয়াল জি অফ x² দেখানো হলো, এই লাইনটা আমরা একটু লিখব। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা এখন 17 নম্বর প্রশ্নটা সমাধান করব। আচ্ছা, আমাদের 17 নম্বরে বলা আছে যে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, 17 নম্বরে তোমরা অবশ্যই বোর্ড বইটি একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে নিচের অন্যায়গুলো থেকে আমাদের ক নম্বরে দেওয়া আছে যে আর ইকুয়াল 2,1 2,2 আর হচ্ছে 2,3। ঠিক আছে, তো 17 নম্বরে বলা আছে যে নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। আমাদেরকে ক খ গ 3টা অন্যায় দেওয়া আছে। ক নম্বরে একটা অন্যায় আর দেওয়া আছে, এটা হচ্ছে যার উপাদান হচ্ছে 2,1 2,2 আর হচ্ছে 2,3। তো এগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে হয় আমরা জানি। আমরা যখন একটা অন্যায় বের করি, যদি আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে বের করি, অথবা যদি সরাসরি তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে তাহলে সেখান থেকে সেই অন্যায়ের যে ক্রোমোজোর বা উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর ক্রোমোজোরগুলোর প্রথম যে উপাদান সেগুলো হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় যে উপাদান সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা ডোমেনকে আমরা বলতে পারি ডোম আর, ডোমেনকে ডোমার বলতে পারি, তাহলে প্রথম উপাদান। এবং আমরা হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখব। ঠিক আছে, তাহলে প্রথম উপাদান 2 2 2, তাহলে এখান থেকে 3টাই 2, তার কারণে আমরা একটা 2 নিতে পারি। ঠিক আছে, এরপরে রেঞ্জ, তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ আর ইকুয়াল, তাহলে রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো, রেঞ্জের ক্ষেত্রেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে 1 2 3 1 2 3, যেহেতু 3টাই ভিন্ন উপাদান তো আমরা 3টাই নিলাম। তাহলে ডোমেন হচ্ছে 2 আর রেঞ্জ হচ্ছে 1 2 3। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যদি খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। খ নাম্বারে দেওয়া আছে এস ইকুয়াল -2,4 -1,1 0,0 1,1 2,4। ঠিক আছে, তো এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে ডোমেনকে, যেহেতু এখানে অন্যায় এস দেওয়া আছে, তাহলে ডোম এস, ডোমেন ডোম এস, তাহলে ডোম এস ইকুয়াল প্রথম উপাদান -2 -1 0 1 2, তাহলে আমরা সবগুলোই নেব। ঠিক আছে, -2 -1 0 1 2। আর রেঞ্জ কি হবে, রেঞ্জ এস ইকুয়াল হবে হচ্ছে দ্বিতীয় উপাদান 4 1 0 1 4, তাহলে এখানে 4 আছে 2টা, 1 আছে 2টা আর হচ্ছে 0, তাহলে 4, 0, 1।
ঠিক আছে, এলোমেলোভাবে লিখলেও হবে, সিরিয়াল বাই লিখলেও হবে, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে 4 লিখলাম, 1 লিখেছি, 0 লিখেছি, এখানে 1 এখানে 4, এই তিনটাই হচ্ছে উপাদান। যদিও একই উপাদান একাধিকবার আছে, তো আমরা একাধিকবার লিখলাম না, আমরা একবার করেই লিখলাম। একাধিকবার লিখলেও কোনো সমস্যা নেই, তবে আমরা একবার করেই লিখব। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে এখন গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। গ নাম্বার হচ্ছে f ইকুয়াল হাফ কমা 0, 1 কমা 1, 1 কমা -1, 5/2 কমা 2, 5/2 কমা -2। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এখন হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে ডোম এফ। তাহলে ডোম এফ হবে প্রথম উপাদানগুলো, তাহলে হাফ আছে, 1 আছে, 1 আছে, এখানে 1, এখানে হচ্ছে 5/2, এখানে 5/2। ঠিক আছে, তাহলে দুই জায়গায় আমাদের হচ্ছে 5/2 আছে। তাহলে এই যে হাফ লিখেছি, 1 লিখেছি, এখানে 1, এখানে 5/2, এখানেও 5/2, তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের ডোমেন। এখন আমরা হচ্ছে রেঞ্জ নির্ণয় করব। তাহলে রেঞ্জ হচ্ছে রেঞ্জ এফ ইকুয়াল দ্বিতীয় উপাদানগুলো, তাহলে 0, 1, -1, 2 আর হচ্ছে -2। তো এগুলোই হচ্ছে আমাদের রেঞ্জ। ঠিক আছে, আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা 18 নম্বর প্রশ্নগুলো দেখব। আচ্ছা, 18 নম্বর যে প্রশ্ন আমরা যদি একটু লক্ষ্য করি। আচ্ছা, 18 নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমাদেরকে 17 নম্বর যে অন্বয়গুলো ছিল সেগুলো তালিকা পদ্ধতিতেই দেওয়া ছিল, সেখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি। তো এখন 18 নম্বর প্রশ্নগুলোতে আমাদেরকে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। যেমন ক নম্বর প্রশ্নটা যদি আমরা একটু লিখি যে আর ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x, y such that x belongs to a, x belongs to a, y belongs to a এবং x plus y ইকুয়াল হচ্ছে 1, যেখানে a ইকুয়াল -2, -1, 0, 1, 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আমাদেরকে 18 নম্বরে বলা আছে যে নিচের অন্বয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তার মানে আমাদেরকে এখানে যে আর অন্বয়টা দেওয়া আছে, এই অন্বয়টা হচ্ছে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কি পদ্ধতিতে? সেট গঠন পদ্ধতিতে। তাহলে এখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই তালিকা পদ্ধতিতে বের করতে হবে। কেননা 17 নম্বরে আমরা দেখলাম যখনই আমাদেরকে একটা অন্বয় তালিকা পদ্ধতিতে দেওয়া থাকে সেখান থেকে ডোমেন প্রথম উপাদানগুলো হয়, রেঞ্জ দ্বিতীয় উপাদানগুলো হয়। তো এখানে তো আমাদেরকে তালিকা পদ্ধতিতে দেওয়া নেই, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই কারণে আমরা আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যখনই তালিকা পদ্ধতিতে পেয়ে যাব তখনই আমরা হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো এখানে বলা আছে, আমরা জানি যে অন্বয়ের যে ক্রোমোজোরগুলো থাকে সেই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানটাকে আমরা এক্স উপাদান বলি, দ্বিতীয় উপাদানটা হচ্ছে ওয়াই উপাদান। এখন এই যে এক্স বা প্রথম যে উপাদানটা সেটা হচ্ছে এক্স বিলংস টু এ, অর্থাৎ এ সেটের উপাদান হতে হবে, এবং ওয়াই বিলংস টু বি, ওয়াই মানে হচ্ছে দ্বিতীয় উপাদানটা, অন্বয়ের ক্রোমোজোরগুলো দ্বিতীয় উপাদান, সেই দ্বিতীয় উপাদানটা এ সেট থেকে আসবে। তাহলে প্রথম উপাদান এক্স সেটাও আমাদের এ সেটের উপাদানেই হতে হবে, এবং দ্বিতীয় উপাদান ওয়াই সেটাও আমাদের এ সেটের উপাদানেই হতে হবে। কিন্তু এখানে একটা সত্য দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 1, এই সত্যটাও মানতে হবে। ঠিক আছে, আমাদেরকে এখানে এ সেটটাও দেওয়া আছে। তো তাহলে আমরা এখানে লিখব যে দেওয়া আছে
এ ইকুয়াল যে সেটটা দেওয়া আছে আমরা লিখি -2, -1, 0, 1, 2 এবং আমাদের যে অন্যয়টা দেওয়া আছে সেই অন্যয়টা আমরা লিখি প্রদত্ত অন্যয় আর ইকুয়াল আমাদেরকে দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y ইকুয়াল হচ্ছে 1 এবং সত্য আমাদেরকে যে সত্য দেওয়া আছে x plus y ইকুয়াল হচ্ছে 1। তো এই সত্যটা থেকে আমরা ওয়াইটা সবসময় বাম পাশে রেখে বাকি যা আছে সব ডান পাশে নিয়ে যাব। তাহলে y ইকুয়াল কি হবে 1, এ পাশে প্লাস ও পাশে যা -x। ঠিক আছে, তো এতটুকু আমরা কাজ করব। করার পরে আমরা লিখব যে প্রত্যেক x বিলংস টু a এর জন্য প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল 1 - x এর মান বের করি বা নির্ণয় করি। ঠিক আছে, এই অংশটা আমরা লিখব। আচ্ছা, এখন আমরা এখানে একটা ছক লিখব। তাহলে x হলো আমরা এ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো ধরবো সবগুলো। আমরা জানি ওয়াইটাও এ সেটের উপাদানে হবে, কিন্তু সত্যটা মেনটেন করেই হতে হবে। এ কারণে x যে উপাদানগুলো সেগুলো আমরা সরাসরি এ সেটের উপাদান ধরবো, এটা সব সময়। ঠিক আছে, তাহলে এ সেটের উপাদান কি কি আছে? -2 আছে, এরপরে হচ্ছে -1 আছে, এরপরে হচ্ছে 0 আছে, এরপরে হচ্ছে 1 আছে, আর এরপরে হচ্ছে 2 আছে। ঠিক আছে, তো আমরা এখন y এর যে উপাদান সেগুলো বের করব। এই যে সত্যটা y ইকুয়াল 1 - x, তাহলে প্রত্যেক x বিলংস টু a এর জন্য y ইকুয়াল 1 - x এর মান বের করি। তো আমরা যদি এখানে x এর মান যদি -2 বসে, এটা আমরা মনে মনে বের করব। তাহলে দেখেন y ইকুয়াল হচ্ছে 1 - x। তো এক্ষেত্রে 1 আমরা যদি x এর মান -2 নেই, কি নেব? -2। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 1 - +2 ইকুয়াল হচ্ছে 3 হয়ে যাচ্ছে। তার মানে x এর মান -2 বসালে আমরা y এর মান কি পাই? 3 পাই। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। আমরা এভাবে মানগুলো বের করব। এখন যদি x এর মান -1 বসাই, তাহলে 1 এখানে মাইনাস আছে আর x এর মান বসাবো -1, তাহলে এখানে কি হচ্ছে 1 -1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে -1 বসালে হয় হচ্ছে 2। ঠিক আছে, এরপরে হচ্ছে 1 মাইনাস x এর জায়গায় যদি 0 বসাই, তো 1 থেকে 0 বাদ দিলে আসলে 1 হয়, তার মানে এখানে 1। এরপরে আমরা যদি হচ্ছে কি বসাই, x এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, তার মানে এখানে হয়ে যাবে 0। এরপরে যদি আমরা x এর জায়গায় 2 বসাই, তাহলে 2 সামনে -1 এর সামনে প্লাস, তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1, যেহেতু বড়টার সামনে -1, তার কারণে এখানে হয়ে গেল হচ্ছে -1। তো আশা করি আমরা যে মানগুলো বের করেছি কিভাবে বের করলাম এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এভাবে মানগুলো বের করে নেবেন। এখন এখানে দেখেন, এই যে আমরা যে x বিলংস টু a অর্থাৎ এ সেটের উপাদানগুলো আমরা x এর উপাদান ধরেছি। এখন দেখতে হবে যে y এর যে উপাদানগুলো পাইলাম, যেমন 3, 2, 1, 0, -1, এই যে উপাদানগুলো পাইলাম এগুলো আসলে আমাদের এ সেটের ভিতরে আছে কি না। তো এখানে 3 কি আমাদের এ সেটের ভিতরে আছে? নাই, এই 3 উপাদানটা কিন্তু আমাদের এ সেটের ভিতরে নাই। তার কারণে -2, 3 এই উপাদানটাও আসলে আমাদের হচ্ছে কি হবে না, এই যে অন্যয় আর সেটার উপাদান হবে না। তার কারণে আমরা লিখব -2, 3 ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, এটা আমরা লিখব। অথবা আমরা এখানে লিখতে পারি যেহেতু, আচ্ছা আমরা একটু লিখি, যেহেতু 3, আচ্ছা আমরা দেখি আরও কোনো উপাদান আছে কি না। 2 আছে, আমাদের হচ্ছে এ সেটের ভিতরে 2 আছে, 1 আছে, 0, 0 আছে, -1, -1 আছে। তার মানে শুধু 3 যে উপাদান সেটাই হচ্ছে এ সেটের ভিতরে নেই। তার কারণে আমরা লিখব যেহেতু এখানে 3 ডাজ নট বিলংস টু এ, 3টা এ সেটের উপাদান নয়, অতএব -2, 3 যে ক্রোমোজোরটা সেই ক্রোমোজোরটাও আসলে কি হবে না,
আমাদের আর সেটের অন্বয় হবে না, আর এর অন্বয় হবে না। যেহেতু 3 ডাজ নট বিলংস টু এ, 3 হচ্ছে এ সেটের উপাদান নয়, তার কারণে -2,3 যে ক্রোমোজোরটা সেই ক্রোমোজোরটাও আর এর উপাদান বা উপাদান হতে পারবে না, আমরা এখানে সেটাই লিখলাম। তাহলে আর আসলে কি হবে, তাহলে আর হবে হচ্ছে অতএব আর ইকুয়াল বাকি যে ক্রোমোজোরগুলো সেগুলো, একটা হচ্ছে -1,2, একটা হচ্ছে 0,1, একটা হচ্ছে 1,0 আর একটা হচ্ছে 2,-1। ঠিক আছে, প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। তাহলে আমরা প্রদত্ত অন্বয় আর যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা ডোমেন রেঞ্জ অতি সহজেই বের করতে পারি। তাহলে আমরা এখন লিখব অতএব ডোম আর। তাহলে ডোম আর কি হবে, প্রথম যে উপাদান -1 0 -1 0, এরপরে 1 2 1 2 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, এবং রেঞ্জ আর ইকুয়াল কি হবে, দ্বিতীয় উপাদানগুলো 2 আছে 1 আছে 2 1 0 -1 0 -1। ঠিক আছে, এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান। তো এগুলোই আসলে আমাদের হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। তো আশা করি আমাদের যে ক নাম্বারের যে প্রশ্ন সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা তাহলে ক নাম্বার প্রশ্নটা মিশাই দিলাম, আমরা সেম নিয়মে কি করব, খ নাম্বার প্রশ্নটাও সমাধান করব। ঠিক আছে, তো একটু লক্ষ্য করেন। আচ্ছা, আমাদের যে খ নাম্বার প্রশ্ন সেটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে f equal x, y such that x belongs to C, y belongs to C এবং y equal to x, যেখানে C equal -1 0 1 2 3 1 2 3। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলা হচ্ছে, ওই আগেরটার মতোই যে x, y ক্রোমোজোরের বা অন্যয়ের যে ক্রোমোজোরগুলো থাকে সেই ক্রোমোজোরের প্রত্যেকটা ক্রোমোজোরে অন্যয়ের একটা উপাদান, সেই উপাদান আসলে উপাদানের প্রথমটা হয় হচ্ছে x উপাদান, দ্বিতীয়টা হয় হচ্ছে y উপাদান। তাহলে এক্সটাও সি সেট থেকে আসতে হবে, ওয়াইটাও সি সেট থেকে আসতে হবে, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে y ইকুয়াল টু x। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে দেওয়া আছে c ইকুয়াল কি আছে, -1, 0, 1 2 আর হচ্ছে 3, এবং প্রদত্ত অন্বয় f। তাহলে f আমাদেরকে কি দেওয়া আছে, x, y such that x belongs to C, y belongs to C এবং y equal to x, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবং প্রদত্ত সত্য আমাদেরকে সত্যটা কি দেওয়া আছে, সত্য দেওয়া আছে হচ্ছে y equal to x, সত্য দেওয়া আছে y equal to x। তাহলে আমরা এখন লিখব যে প্রত্যেক x belongs to C এর জন্য y equal to x এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা একটা বক্স লিখব, তাহলে আমরা হচ্ছে x এর সি সেটের যে উপাদান সেগুলো সরাসরি x এর উপাদান ধরবো। তাহলে -1 0 1 2 3। ঠিক আছে, এটা আমরা ধরে x এর উপাদান হচ্ছে সি সেটের উপাদানগুলো সরাসরি ধরবো এবং y এর উপাদানগুলো সত্য অনুযায়ী বের করব। তাহলে সত্যটা হচ্ছে কি, y ইকুয়াল টু x, এটা আমাদেরকে মনে মনে বের করতে হবে, খাতায় লেখা যাবে না। ঠিক আছে, তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় যদি -1 বসাই, -1, তাহলে প্লাসে মাইনাসে -2 তাহলে -2 হয়ে গেল, এখানে -2 হয়ে গেল। আমরা যদি এখানে 0 বসাই তাহলে 0-এর সাথে যে কোনো কিছু গুণ করলে আসলে 0 হবে। এখানে যদি 1 বসাই তাহলে 2 হবে, আর এখানে যদি 2 বসাই 2 2 4 হবে, 3 বসালে 3 2 6 হবে। ঠিক আছে,
তো তাহলে ওয়াই এর উপাদান আসলে কী কী পাইলাম, -2, 0, 2, 4, 6। তো আমরা এখন দেখবো এই উপাদানগুলো আসলে সি সেটের ভিতরে আছে কি না। তো -2 আমাদের এখানে নাই, তাহলে আমরা এখানে লিখবো যেহেতু -2, 0 আমাদের আছে, 2 আছে, 4 নাই, 6 নাই, -2, 4 আর হচ্ছে 6, এরা যেহেতু সি সেটের উপাদান নয়, -2, 4, 6 ডাজ নট বিলংস টু সি, অতএব আমরা বলতে পারি তাহলে এই যে ক্রোমোজোরগুলো -1, -2 ক্রোমোজোর, এরপরে হচ্ছে 2, 4 ক্রোমোজোর আর হচ্ছে 3, 6 ক্রোমোজোর, 3, 6 ক্রোমোজোর, এগুলো ডাজ নট বিলংস টু আর। আমাদের এখানে অন্যায় দেওয়া আছে এফ হতে পারবে না, ডাজ নট বিলংস টু এফ অন্যায়ের ক্রোমোজোর বা উপাদান হতে পারবে না। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমরা এখন লিখবো যে অতএব এফ ইকুয়াল যে অন্যায়গুলো হবে, তাহলে বাকি কে কে আছে, 2টা ক্রোমোজোর আছে, একটা হচ্ছে 0, 0 আর একটা হচ্ছে 1, 2। তাহলে এই ক্রোমোজোর 2টাই হচ্ছে আমাদের এফ যে অন্যায় সেই অন্যায়ের উপাদান হবে। তাহলে এখান থেকে আমরা এখন অতি সহজেই কি বের করতে পারবো, ডোমেন এবং রেঞ্জ অতি সহজেই বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখবো যে অতএব ডোম এফ ইকুয়াল, তাহলে 0 আর হচ্ছে 1 আর হচ্ছে রেঞ্জ এফ ইকুয়াল কি হবে, রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান 0 আর হচ্ছে 2, 0, 2। তো আশা করি আমাদের 18 নম্বরের প্রশ্নগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা 19 নম্বর প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে, 19 নম্বর প্রশ্নটা আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা 19 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে যে ছক কাগজে -3, 2, 0, -5, এরপরে হচ্ছে হাফ, -5/6 বিন্দুগুলো স্থাপন করো। আচ্ছা এই বিন্দুগুলো আমাদের ছক কাগজে স্থাপন করতে হবে, যদিও আমাদের গ্রাফ পেপারের প্রয়োজন, তো আমরা এখানে জাস্ট হোয়াইট বোর্ডে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন আমরা জানি গ্রাফ পেপারের একটা এক্স অক্ষ থাকে আর একটা হচ্ছে ওয়াই অক্ষ থাকে, তাই না? তাহলে এটাকে বলা হয় হচ্ছে এক্স প্রাইম আর এটাকে বলা হয় হচ্ছে ওয়াই প্রাইম, তাই না? আমরা এতটুকু জানি। আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটাই হচ্ছে প্লাস হয়, এক্সের উপাদান এক্স আর ওয়াই, অর্থাৎ এই ক্রোমোজোমের যে প্রথম এবং দ্বিতীয় এই দুটা উপাদানে প্রথম চতুর্ভাগে প্লাস হয়, আর দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এক্সের মান হয় হচ্ছে প্লাস আর ওয়াইয়ের মান হয় হচ্ছে এক্সের মান হয় হচ্ছে আমাদের মাইনাস। ঠিক আছে, এক্সের মান মাইনাস আর ওয়াইয়ের মান হয় হচ্ছে প্লাস। আর তৃতীয় যে চতুর্ভাগ এখানে এক্সের মানও হয় হচ্ছে মাইনাস, ওয়াইয়ের মানও হয় হচ্ছে মাইনাস। ঠিক আছে, আর চতুর্থ চতুর্ভাগে আমাদের কি হয়, এক্সটা হয় হচ্ছে প্লাস আর ওয়াইটা হয় হচ্ছে মাইনাস। তো এখন আমরা দেখব যে -3, 2 এটা আমরা হলো -3 বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে এক্সের উপাদান। তো তাহলে মাইনাস যেহেতু আছে তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি এক্সের উপাদান মাইনাস হয় বা এক্সের মান মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে বসে। তাহলে এক্ষেত্রে -3, তাহলে এক্স অক্ষ কোনটা, এই যে এক্স প্রাইম এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ধরতে হবে 0, 0 আমাদের এটা হচ্ছে এই যে মূল বিন্দু, এখানে হচ্ছে 0, 0 এক্সের মানও 0 ওয়াইয়ের মানও হচ্ছে এই মূল বিন্দুতে 0। তাহলে এই যে দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু মাইনাস তাহলে আমরা 3 ঘর আসবো। ঠিক আছে, আমরা দ্বিতীয় চতুর্ভাগে 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা আমরা একটা মোটামুটি ধরলাম। এরপরে হচ্ছে 2, এটা হচ্ছে ওয়াইয়ের মান, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে ওয়াইয়ের মান হচ্ছে প্লাস, এই যে প্লাস এই কারণে উপরের দিকে যাবে, আমরা জানি উপরের দিকে হচ্ছে ওয়াইয়ের মান আছে, তাহলে 1 ঘর 2 ঘর,
তাহলে এখান থেকে আমরা স্কেল বরাবর আসব, এখান থেকে স্কেল বরাবর যাব, এই যে বিন্দুটা পাইলাম এটাই আসলে আমাদের হচ্ছে এই যে -3,2। তাহলে এটাকে আমরা দেব হচ্ছে -3,2। ঠিক আছে, এরপরে হচ্ছে 0,-5। তাহলে x অক্ষের মান 0, y অক্ষের মান হচ্ছে -5। ঠিক আছে, তাহলে 0 আর y অক্ষের মান হচ্ছে -5, -5 মানে হচ্ছে নিচের দিকে, এই যে নিচের দিকে হবে হচ্ছে -5। ঠিক আছে, তাহলে -5 আমরা নিচের দিকে আসি, 1 2 3 4 5। তাহলে এই যে এখানে কোথায় আসবে, এখানে আসবে। তাহলে এইখানে হবে আমাদের হচ্ছে 0,-5। ঠিক আছে, এরপরে হচ্ছে 1/2, -5/6। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে y অক্ষের মান মাইনাস। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে 1/2, 5/6। তাহলে হাফ বলতে আসলে কী বোঝাচ্ছে, x অক্ষের মান হচ্ছে হাফ এবং প্লাস আছে, তার মানে +1/2। তার মানে এটা যদি 1 হয় তাহলে তার অর্ধেক হবে এইটা। ঠিক আছে, এই যে এইটা, এবং -5/6 অর্থাৎ হচ্ছে এই মানটা আসলে কত আসবে আমরা যদি একটু দেখি, 6 ভাগের হচ্ছে 5 ভাগ। তাহলে একক যদি আমরা 6 ভাগের 5 ভাগ নেই তাহলে আসলে কত হয়, সামান্য একটু হয়। আচ্ছা, আমরা যদি তারপর একটু দেখি আসলে, আচ্ছা 6 ভাগের 5 ভাগ, তাহলে একক মনে করেন যে আমরা হচ্ছে 6 ভাগ করেছিলাম, সেই 6 ভাগের হচ্ছে 5 ভাগ, এবং এখানে হচ্ছে y অক্ষের মান মাইনাস। তাহলে মাইনাস হলে কোথায় আসবে, নিচের দিকে আসবে। তাহলে এটা আমরা হচ্ছে x এর মান পাইলাম, আর y এর মান আসবে হচ্ছে নিচের দিকে। তাহলে 6 ভাগের 5 ভাগ, তাহলে একটা দাগকে 6 ভাগ করিয়া তারে 5 ভাগ, তাহলে মোটামুটি এই যে এইখানে আমরা ধরতে পারি। ঠিক আছে, এইটা ধরতে পারি। তার মানে আমরা এই যে এইদিকে আসলাম, এদিকে গেলাম, এই যে বিন্দুটা এখানে হবে, তাহলে এই বিন্দুটা হবে হচ্ছে -5/6। মোটামুটি আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা 1 2 3, তাহলে আমাদের 3টা বিন্দুই নেওয়া হলো। আমরা এখন এই বিন্দু 3টা যোগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম বিন্দু ছিল হচ্ছে -3,2, তারপর 0,-5। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এখানে যাইতে পারি, আমরা স্কেল ধরে আসব। ঠিক আছে, স্কেল দিয়ে আমরা এটাতে গেলাম, এরপরে হচ্ছে এখানে যাব। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আসলে বিন্দুগুলো স্থাপন করো। তাহলে ছক কাগজে আমাদেরকে জাস্ট বিন্দুগুলো স্থাপন করতে বলেছে, আমাদেরকে কিন্তু যোগ করতে বলে নাই। ঠিক আছে, তো তারপরও আমরা যদি যোগ করি তাহলে আসলে আমরা এটা পাবো। ঠিক আছে, তো আশা করি আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে 20 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। তাহলে 20 নাম্বারে আবার বলা আছে, ছক কাগজে 1,2 -1,1 11,7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। তো আমরা একটু দেখি যে আসলে বিন্দু তিনটে একই সরলরেখায় অবস্থিত হয় কিনা। এই কারণে আমাদের হচ্ছে এক্স অক্ষ নিতে হবে। আমরা মোটামুটিভাবে একটু বোঝানোর জন্য নিচ্ছি। তাহলে আমাদের প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস,
তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস চতুর্থ চতুর্ভাগে মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে প্রথম বিন্দু আছে 1,2, তাহলে 1 হচ্ছে এক্স অক্ষের মান প্লাস, এই কারণে আমরা এইদিকে এক ঘর যদি যাই, আর 2 হচ্ছে ওয়াই অক্ষের মান, তাহলে উপরের দিকে এক ঘর 2 ঘর। তাহলে আমরা এভাবে যদি একটু স্কেল দিয়ে ধরি তাহলে এখানে হবে তাহলে 1,2। এরপরে হচ্ছে -1,1, তাহলে -1 এক্স অক্ষের মান হচ্ছে মাইনাস, মানে আমাদের এই পাশে আসবে, আর ওয়াই অক্ষের মান প্লাস, তার মানে উপরের দিকে, তার মানে এখান থেকে এই দিকে যদি আমরা যাই তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা বলতে পারি হচ্ছে -1,1। এরপর হচ্ছে 11,7, তাহলে 11 হচ্ছে এক্স অক্ষের মান প্লাস, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে, আর হচ্ছে ওয়াই অক্ষের মান +7, মানে উপরের দিকে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা যদি একটু স্কেল দিয়ে ধরি এইভাবে যদি যাই তাহলে এই যে বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে 11,7। তো আমরা যদি এখন এই বিন্দুগুলো যদি যোগ করি তাহলে আমরা দেখব যে আসলে একই সরলরেখা দিয়েই যাচ্ছে, যদিও আমাদের একটু 19-20 হওয়ার কারণে হয়তো বা এরকমটা হচ্ছে, কিন্তু আমরা দেখব যে একই সরলরেখা দিয়ে আসলে -1,1 1,2 আর হচ্ছে 11,7 বিন্দু তিনটে একটা সরলরেখা দিয়েই যাচ্ছে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, তোমরা ছক কাগজে অঙ্কন করবা। এরপরে তোমাদেরকে নিচে একটু কথা লিখতে হবে, সেগুলো হচ্ছে যে এক্স অক্ষের, আমি তো যেহেতু জাস্ট এখানে হোয়াইট বোর্ডে, আমরা জানি আমাদের যে গ্রাফ পেপার আছে সেই গ্রাফ পেপারে 5টা করে ঘর থাকে, ঠিক আছে, 2টা রেখার ভিতরে 5টা করে ঘর থাকে। আমরা সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের গ্রাফ পেপার যতটুকু নেওয়া প্রয়োজন সেটুকু নিয়ে কত গ্রাফ পেপারের কত ঘর সমান আমরা কত বিন্দু ধরবো সেগুলো আমাদেরকে অবশ্যই নিচে লিখতে হবে। তো এগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিও, আশা করি অবশ্যই পারবা। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা হচ্ছে 21 নম্বর প্রশ্ন একটু সলভ করব। তো 21 নম্বর প্রশ্ন হচ্ছে সার্বিক সেট। তাহলে আমাদেরকে সার্বিক সেট দেওয়া আছে হচ্ছে x such that x belongs to capital N এবং x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এরপরে এ একটা সেট দেওয়া আছে x such that x belongs to capital N, x such that x belongs to capital N এবং 2 less than or equal x, 2 less than or equal x, x less than or equal 7, x less than or equal 7। এরপরে হচ্ছে বি সেট একটা আছে যে x such that x belongs to capital N এবং 3 less than x less than 6। এরপরে সি একটা সেট আছে যেটা x such that x belongs to capital N এবং x স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান 130। এখন ক নাম্বারে আমাদেরকে বলা আছে, ক নাম্বার যে প্রশ্নটা, যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে প্রকাশ করো। তাহলে এ সেটকে আমাদেরকে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এ সেট আসলে কোনটা, এই যে এইটা আমাদেরকে, এই যে এ বি সি যে তিনটা সেট দেওয়া আছে এবং সার্বিক সেট শুরুতেই দেওয়া আছে, যেহেতু সার্বিক সেট আছে তার কারণে এ বি সি যে সেট আছে এই সেট তিনটা অবশ্যই সার্বিক সেটের কি হবে, উপসেট হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ সার্বিক সেটের ভিতরে যে উপাদানগুলো আছে এ বি সি সেটের ভিতরে আসলে সেই উপাদানগুলোই থাকবে,
হয়তো একটু সত্য ভিন্ন থাকবে, ঠিক আছে। তাহলে এখানে সার্বিক সেটের কথা বলা আছে এক্স সাজ দ্যাট এক্স উপাদানগুলো এমন যেগুলো হচ্ছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আমরা জানি 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই সংখ্যাগুলো অবশ্যই বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলোই হবে আসলে আমাদের কার উপাদান, আমাদের যে সার্বিক সেট আছে সেই সেটের উপাদান হবে। তো এখন এখানে এবং সেই উপাদানগুলো অবশ্যই বিজোড় সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে বিজোড় সংখ্যাগুলো। এখন এ সেটে বলা আছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এই কথাটুকুই বলা আছে এবং বলা আছে যে 2 লেস দ্যান অর ইকুয়াল এক্স, এক্স লেস দ্যান অর ইকুয়াল 7। তাহলে এখান থেকে আমরা যদি সরাসরি মানটা বের করি তাহলে আসলে কি হবে দেখেন। আমরা জানি যে বিজোড় সংখ্যাগুলো, যেই বিজোড় সংখ্যাগুলো 2 এর সমান অথবা 2 এর চাইতে বড়, 7 এর সমান অথবা 7 এর চাইতে ছোট। তো 2 যেহেতু বিজোড় সংখ্যা নয় এই কারণে 2 হতে পারবে না, ঠিক আছে। তাহলে এ সমান সমান আসলে কি হবে, এ সমান সমান হবে হচ্ছে 3 হবে, যেহেতু 2 এর সমান অথবা 2 এর চাইতে বড়। 4 হবে না, 5 হবে, কেননা 5 7 এর চাইতে ছোট। এরপরে 7ও হবে, কেননা 7 এর সমান অথবা 7 এর চাইতে ছোট। তার কারণে 3 5 7 এগুলোই হবে আসলে আমাদের এ সেটের উপাদান। তো আশা করি ক নাম্বারটা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা খ নাম্বারটা দেখব। আচ্ছা, খ নাম্বারে বলা আছে যে এ প্রাইম এবং সি বাদ বি নির্ণয় করো, নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা এ প্রাইমের মান যেটা আমরা ক নাম্বারে পেয়েছিলাম, তাহলে এর সমান সমান আমরা কি কি উপাদানগুলো পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে 3 5 7। এখন খ নাম্বার অর্থাৎ সি সেট লাগবে, তাহলে সি সেটের উপাদানগুলো আসলে কি হবে, এখানে বলা আছে যে এই উপাদানগুলোকে যদি বর্গ করি তাহলে 5-এর চাইতে বড় হবে আর কিউব করলে 130-এর চাইতে ছোট, দুইটা সত্যই মানতে হবে। তো আমি যদি হচ্ছে 2 নেই, 4 হবে 5-এর চাইতে যেটা ছোট, তো যে উপাদানগুলো হবে আমরা সেগুলোই একটু নেওয়ার চেষ্টা করি। যদি 3 নেই, 3-এর উপর স্কোয়ার করলে বর্গ 9 হয় যা 5-এর চাইতে বড়, আর 3-এর উপর কিউব করলে 27 হয় যা 130-এর চাইতে ছোট, তার মানে 3 হবে। আমরা যদি 4 নেই, 4কে বর্গ করলে কত হবে, 16 হবে, আর যদি 4কে কিউব করি তাহলে হবে 64, তার মানে 4 হবে। এরপরে যদি 5 নেই তাহলে বর্গ করলে হবে 25, আর যদি 5কে কিউব করি তাহলে কত হবে 125, ঠিক আছে, তার মানে 5 হবে। এখন যদি 6 নেই তাকে বর্গ করলে হবে 36, কিন্তু 6কে যদি কিউব করি যা বর্গ করলে 130-এর চাইতে বড় হবে, এ কারণে আমরা ওটা নেব না। তার মানে সি সেটের উপাদান হবে 3 4 5, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, বিজোড় উপাদানগুলো নিতে হবে। কিন্তু আমরা এখানে 4টা নিয়েছি, 4টা নেওয়া যাবে না, কেননা বিজোড় আমাদের বি হচ্ছে বি যে অথবা সি যে সেটটা এটা অবশ্যই সার্বিক সেটের উপসেট, এই কারণে 4টা হবে না, বিজোড়গুলো হবে। তার মানে 3 আর 5 এই দুইটাই হবে হচ্ছে আমাদের উপাদান, ঠিক আছে, সি সেটের উপাদান। আচ্ছা, তাহলে সি সেটের উপাদান 3 5। আমরা এখন হচ্ছে বি সেটের উপাদানগুলো বের করব, আমাদের বি সেটটাও লাগবে। তাহলে আমরা যদি এখন বি সেটের উপাদানগুলো বের করি তাহলে বি সেটের উপাদান কি কি হবে দেখেন। বি সেট এই যে এখানে, তাহলে এখানে কি বলা আছে, 3-এর চাইতে বড় হবে, 6-এর চাইতে ছোট হবে। তাহলে 3-এর চাইতে বড় 4 হবে না, কেননা 4 হচ্ছে জোড় সংখ্যা, 5 হবে। 3-এর চাইতে বড় 6-এর চাইতে ছোট, তার কারণে 5 আমরা নিতে পারি, আর কোনো উপাদান নিতে পারি না, ঠিক আছে, যেহেতু 6-এর চাইতে ছোট, 6-এর চাইতে ছোটই 5 এবং 3-এর চাইতে বড় 5, ঠিক আছে, যেটা হচ্ছে বিজোড় সংখ্যা। 4 আমরা নিতে পারবো না, কেননা 4 হচ্ছে জোড় সংখ্যা। তার মানে আমাদের সেটগুলো বের হয়ে গেল, আমরা এখন খুব সহজে বের করতে পারি। তাহলে আমাদের বের করতে হবে এ কমপ্লিমেন্ট, অতএব এ প্রাইম সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে সার্বিক সেট। আচ্ছা, আমাদের এখানে সার্বিক সেটটাও লাগবে, কেননা সার্বিক সেট ছাড়া তো আমরা এ প্রাইম বের করতে পারবো না। তাহলে সার্বিক সেটটা কি হবে, তাহলে সার্বিক সেট সমান হবে হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে বিজোড় সংখ্যা 1 3 5 7, ঠিক আছে, 9, এভাবে বিজোড় সংখ্যাগুলো, তাহলে এগুলো। তাহলে আমরা এখন এ প্রাইম বের করবো, অতএব এ প্রাইম সমান হবে সার্বিক সেট মাইনাস এ। তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে 1 3 5 7 ডট ডট, এবার হচ্ছে মাইনাস এ সেটের উপাদান হচ্ছে 3 5 7, তাহলে 3 5 7
তাহলে 357 যদি আমরা এখান থেকে বাদ দেই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি, 5 পরে 357, তাহলে 357 গেল। এরপরে আমরা পাবো হচ্ছে 9, এরপরে পাবো 11, এভাবে। ঠিক আছে, কারণ 357 শুধু বাদ যাবে, তাছাড়া বাকি সব থাকবে, এই কারণে 1 9 11। তো এটাই হচ্ছে আমাদের এ প্রাইমের অ্যান্সার। তো আশা করি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা হচ্ছে এখন বের করব সি বাদ বি। অতএব সি বাদ বি, তাহলে সি সেটের উপাদান কি কি? সি সেটের উপাদান হচ্ছে 35 বাদ বি সেটের উপাদান হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি, অর্থাৎ দুইটার ভিতর থেকে প্রথমটার ভিতর থেকে দ্বিতীয়টার উপাদান বাদ দেওয়ার পর প্রথমটার ভিতরে যা থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 5 বাদ গেলে 3, তার কারণে 3 হবে সি বাদ বি এর অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি অবশ্যই আপনারা খ নাম্বার যে প্রশ্ন, আর কিছু কি বের করতে বলছে না, তাহলে এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো গ নাম্বার প্রশ্নটা, আচ্ছা আমরা অবশ্যই এই মানগুলো আসলে আমাদের লাগবে কি না আমরা একটু দেখি। গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে যদি লাগে, হ্যাঁ আমাদের গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে মানগুলো লাগবে, এই কারণে আমরা লিখব যে খ হতে পাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা লিখব গ নাম্বারে খ হতে পাই লিখে, যে খ হতে পাই, তাহলে আমাদের কি এ সেট লাগবে না? হ্যাঁ এ সেট লাগবে। তাহলে এ সেটের উপাদান এটা লিখব ক হতে পাই। এ সেটটা যেহেতু আমরা ক নাম্বারে পাইছিলাম, আর খ হতে যেগুলো পাবো সেগুলো লিখব। তাহলে 3 5 7। এরপরে আমাদের লাগবে হচ্ছে বি সেট লাগবে। বি সেটের উপাদান হচ্ছে আমরা পেয়েছিলাম 5। এরপরে সি সেট লাগবে। সি সেটের উপাদান পেয়েছিলাম 3 5। আচ্ছা আর কি লাগবে? আচ্ছা আমাদের সবগুলোই হয়ে গেল, আমরা এখন বের করব। আমাদের গ নাম্বারে বলা আছে যে বি গুণন সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো। তো এই প্রশ্নটা মনে করেন আমরা উপরে লিখেছি, এরপরে লিখলাম যে ক হতে পাই এটা, খ হতে পাই বাকি দুটা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে বি গুণন সি নির্ণয় করি। অতএব বি গুণন সি, তাহলে বি সেটের উপাদান হচ্ছে 5, সি সেটের উপাদান হচ্ছে 3 5। তাহলে কার্তেশীয় গুণজ এটার সাথে 5 5,3 ক্রমজোর 5, 5। তো এটাই আসলে আমাদের হচ্ছে বি গুণন সি। এখন আমরা বের করব হচ্ছে এইটা। তো এটা বের করার জন্য আচ্ছা এখানে লিখবো যে আবার আগে এ ইন্টারসেকশন সি এর মান বের করব। এ ইন্টারসেকশন সি, তাহলে এ সেটের উপাদান হচ্ছে 3 5 7, ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 3 5। তাহলে এখান থেকে আমাদের উপাদান আসলে কি হয়, তাহলে 3 5 3 5 বাদ গেলে এখানে থাকে হচ্ছে 7। তাহলে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 7। আমরা এখন এই পুরাটার মান বের করব। অতএব পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল, অর্থাৎ এটার হচ্ছে আমাদের শক্তি সেট বের করতে হবে। তাহলে শক্তি সেট বের, কোনো সেটের উপাদান সংখ্যা যদি একটা হয় তাহলে সেই সেটের উপসেটের সংখ্যা কয়টা হবে? 2টা হবে। তাহলে একটা উপাদান নেব 7, এরপরে নেব হচ্ছে ফাঁকা সেট, এবং যেহেতু শক্তি সেট এ কারণে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তো এটাই আসলে আমাদের অ্যান্সার। তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। থ্রি ফাইভ সি সেটের উপাদান আমরা পেয়েছিলাম হচ্ছে 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5 3 5
357 A intersection C। আচ্ছা, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতর থেকে যে সাধারণ উপাদান সেটা নেওয়া, ঠিক আছে। আর হচ্ছে বাদ এ মাইনাস বি, এটার অর্থ হচ্ছে এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর এ সেটের ভিতরে যে উপাদানগুলো থাকে আমাদের সেগুলো নিতে হয়। আর ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতর থেকে আমাদের হচ্ছে সাধারণ উপাদানগুলো নিতে হয়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে সাধারণ উপাদানগুলো নেব। তাহলে 35 দুইটার ভিতরেই আছে, এই কারণে 35 হবে। এখন আমরা লিখতে পারি অতএব পি অফ এ ইন্টারসেকশন সি। তাহলে আমাদের যেহেতু এ ইন্টারসেকশন সির উপাদান হচ্ছে 35, প্রথমে একটা করে উপাদান নেব 3, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 35 একটা করে, এরপরে দুইটা করে, এরপরে লাস্টে হচ্ছে ফাঁকা সেট, এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে 35 আর হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা আচ্ছা, আমরা এখন হচ্ছে 22 নাম্বার যে প্রশ্ন, আমরা একটু সেটা লক্ষ্য করি। ভিডিওটা অনেক লং হয়ে গেল। আচ্ছা, 22 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদেরকে একটা ভেন চিত্র দেওয়া আছে। ভেন চিত্রটা আমরা একটু লিখি আগে। আচ্ছা, এখানে আমাদের 4 3 5 আর হচ্ছে 6, এরপর হচ্ছে 1 2 আর এখানে হচ্ছে 7। তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, আর এটা হচ্ছে সি সেট, আর এটা হচ্ছে সার্বিক সেট। পুরোটাই হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে। তো এখান থেকে এখন আমাদেরকে ক নাম্বারে কি বলা আছে আমরা একটু লক্ষ্য করি। ক নাম্বারে বলা আছে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ যে সেটটা আছে সেটাকে আমাদেরকে কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এ সেট আসলে কোনটা, এই যে এই সেটটা এ সেট, যার উপাদান আসলে আমাদেরকে এখানে কি কি দেওয়া ছিল, এ সেট। এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, ও আচ্ছা, এখানে আমাদের এ সেট না, এখানে হচ্ছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে বি সেট হচ্ছে এইটা, যার উপাদান 2 3 5 7। তাহলে বি সেটের উপাদান হচ্ছে 2 3 5 আর হচ্ছে 7। তো এই উপাদানগুলো আসলে কি সংখ্যা আমরা যদি একটু লক্ষ্য করি, 2 একটা মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা। এবং 2 মৌলিক সংখ্যাটা শুরু, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপরে সিরিয়াল বাই কিন্তু মৌলিক সংখ্যাগুলো সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এবং অর্থাৎ এক্স সাজ দ্যাট এক্স এমন যেন এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স হচ্ছে এন এর উপাদান বা স্বাভাবিক সংখ্যা। এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা জোড় বিজোড়, ঠিক আছে, এগুলো কিন্তু এক্স বিলংস টু ক্যাপিটাল এন এবং এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা, এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স মৌলিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে মৌলিক সংখ্যা এবং
2 লেস দ্যান আর ইকুয়াল এক্স, এক্স লেস দ্যান আর ইকুয়াল 7। ঠিক আছে, তো এটাই হবে আসলে আমাদের বি সেট। তাহলে এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারতেছি, এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স সাজ দ্যাট এক্স এমন যেন এক্স বিলংস টু ক্যাপিটাল এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। কী সংখ্যা? মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা অনেক আছে, এই মৌলিক সংখ্যাগুলো 2-এর সমান অথবা 2-এর চাইতে বড়, 7-এর সমান অথবা 7-এর চাইতে ছোট। ঠিক আছে, তো আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব। খ নাম্বারে কি বলা আছে, যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। তাহলে এটার হচ্ছে আমাদেরকে সত্যতা যাচাই করতে হবে। তাহলে আমরা একটু বামপক্ষটা শুরু করি। প্রথমত আমরা হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান বের করব। তাহলে বি সেটের উপাদান 2 3 5 7, 2 3 5 7 ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতর থেকে সাধারণ উপাদান নেওয়া। 3 এখানেও আছে, এখানেও আছে, 5 আছে, 5 আছে। তাহলে 3 আর 5 এই দুটাই আছে। তাহলে এখান থেকে সাধারণ উপাদান হচ্ছে 3 আর 5 আমরা পেয়ে গেলাম। এখন আমরা পুরাটার মান বের করব। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ সেটের উপাদান আমরা যদি বসাই 1 2 3 4 ইউনিয়ন, এটার মান হচ্ছে 3 5। তাহলে ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া। তাহলে সবগুলো নিলে 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5 এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, বাম পক্ষটা আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে বা ডান পক্ষটা বের করব। প্রথমত এ ইউনিয়ন বির মান বের করব। 1 2 3 4 1 2 3 4 ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 2 3 5 7। তাহলে ইউনিয়ন করলে সবগুলোকে নিতে হবে। সবগুলোকে নিলে 1 2 3 4 1 2 3 4 5 7। তাহলে 1 2 3 4 5 7 সবগুলোই আমরা নিয়ে নিলাম। এখন আমরা আবার হচ্ছে এই ইউনিয়ন সির মান বের করব। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। তাহলে আমরা যদি ইউনিয়ন করি তাহলে সবগুলোকে নেব 1 2 3 4 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এখন আমরা হচ্ছে পুরাটার মান বের করব। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বির মান বের করেছি 1 2 3 4 5 7, 1 2 3 4 5 7 ইন্টারসেকশন এ ইউনিয়ন সির মান বের করেছি 1 2 3 4 5 6। তাহলে ইন্টারসেকশন মানে দুইটার ভিতর থেকে সাধারণ উপাদান নিতে হবে। তাহলে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। ঠিক আছে, এখানে 7 আছে, এখানে নেই, এখানে 6 আছে, এখানে নাই। তাহলে 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5। আমরা কিন্তু বাম পক্ষ যেটা সেটারও মান 1 2 3 4 5-এ পেয়েছিলাম এবং ডান পক্ষ যেটা 1 2 3 4 5-এ পাইলাম। তো আশা করি আপনারা অবশ্যই এটা বুঝতে পেরেছেন। খ নাম্বারটা গেল, আমরা এখন গ নাম্বার প্রশ্নটা একটু দেখি। বাইশের গ হচ্ছে এস ইকুয়াল বি ইউনিয়ন সি
কমপ্লিমেন্ট গুণন এ হলে ডোমেস নির্ণয় করো। খুব সহজ একটা প্রশ্ন দেখেন। তাহলে আমরা আগে বি ইউনিয়ন সির মান বের করি। তাহলে বি সিটের উপাদান হচ্ছে 2 3 5 7, 2 3 5 7 ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6, 3 4 5 6 ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া। তাহলে 2 3 4 5 6 7 সবগুলোই আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এটার হচ্ছে মান বের করব। অতএব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল সার্বিক সেট মাইনাস বি ইউনিয়ন সি, ঠিক আছে। তাহলে সার্বিক সেটের উপাদান আসলে কি কি? এই সবগুলোই হচ্ছে সার্বিক সেটের উপাদান। এখানে কত আছে? 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, সবগুলোই হচ্ছে সার্বিক সেটের উপাদান। তাহলে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 এগুলো সবগুলোই কি হবে? সার্বিক সেটের উপাদান হবে, ঠিক আছে। এরপরে মাইনাস এটার উপাদানগুলো বসাতে হবে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে 2 3 4 5, 2 3 4 5 6 7। তো এখন যদি আমরা হচ্ছে উপাদানগুলো বের করি, মাইনাস মানে হচ্ছে এটার থেকে এটার উপাদানগুলো বাদ দেওয়ার পর এটার ভিতরে যেটা থাকবে সেটাই। তাহলে 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7 সব বাদ যাবে। যাওয়ার পর আমাদের এখানে থাকে শুধু 1, তার কারণে 1টা হবে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান, ঠিক আছে। তো আশা করি আপনারা এতটুকু অংশ অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আমাদের কি আমাদের সেটের ভিতরে এখানে আমাদের আরও একটা উপাদান 8 দেওয়া ছিল, ঠিক আছে। এটা আমাদের সার্বিক সেটের ভিতরেই দেওয়া ছিল, যেটা আমরা লিখি নাই, তার কারণে সার্বিক সেটের উপাদান 8ও হবে। তো তাহলে 8ও আমাদের হচ্ছে এই সেটের উপাদান হবে। তাহলে আমরা এখানে 8টাও নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এটার মান বের করব, পুরাটার মান। অতএব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট গুণন এ। তাহলে এটার মান হচ্ছে 1,8 গুণন এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখন আমরা কার্তেশীয় গুণজ নির্ণয় করব। এই 1-এর সাথে সবগুলোকে ক্রমজোড় করব। তাহলে 1, 1 1, 2 1, 3 1, 4, ঠিক আছে। এরপরে 8-এর সাথে সবগুলোই ক্রমজোড় করব। তাহলে 8, 1 8, 2 8, 3 8, 4, ঠিক আছে। তো আশা করি আপনারা কার্তেশীয় গুণজ অবশ্যই জানেন। এখন আমাদেরকে কি বলছে? ডোম এস নির্ণয় করো। অতএব ডোম এস, তাহলে ডোম এস ইকুয়াল কী হবে? ডোম মানে হচ্ছে ডোমেন বা প্রথম উপাদানগুলো। তাহলে এখানে প্রথম উপাদান 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 8 8, তার মানে 1 আর 8 এই দুটাই হবে আমাদের হচ্ছে ডোম এস, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে 22-এর গ নাম্বার প্রশ্নটাও আমাদের গেল। আমরা এখন একটু 23 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি। তেইশ নাম্বার প্রশ্ন। তাহলে দেওয়া আছে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। 4 একটি ফাংশন। এখন ক নাম্বারে আমাদেরকে বলা আছে যে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, এফ অফ হাফের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে
এফ অফ এক্স ইকুয়াল এত, এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 4x মাইনাস 7 2x মাইনাস 4, তাহলে অতএব এফ অফ মাইনাস হাফ ইকুয়াল, তাহলে 4 ইন্টু এক্সের জায়গায় মাইনাস হাফ বসাবো মাইনাস 7, সেমভাবে নিচে 2 ইন্টু এক্সের জায়গায় মাইনাস হাফ বসাবো মাইনাস 4, তাহলে গুণন করলে 4 দুগুণ 4 4, নিচে হচ্ছে 2 মাইনাস 7, নিচে হচ্ছে মাইনাস 2/2 আর হচ্ছে মাইনাস 4। এখন এটার যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে উপরে 2 আর 1-এর লসাগু হবে 2, তাহলে 2 দ্বারা 2কে ভাগ করলে 1 দ্বারা মাইনাস 4কে গুণ করলে মাইনাস 4, আর এখানে হবে হচ্ছে 1 দ্বারা লসাগু 2কে ভাগ করলে 2, 2 দ্বারা 7কে গুণ করলে 7 দুগুণ 14, আর নিচে হচ্ছে লসাগু 2, তাহলে উপরে 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা মাইনাস 2কে মাইনাস 2, মাইনাস 1 দ্বারা 2কে গুণ করলে 2, 4 দুগুণ 8, তাহলে এখান থেকে আমরা উপরে পাচ্ছি হলো মাইনাস 14 15 16 17 18 মাইনাস 18, সে হচ্ছে 2 মাইনাস 10 মাইনাস 2, তাহলে 18কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 9, আর 10কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 5, মাইনাস মাইনাস বাদ গেলে 9/5। তো এটাই আসলে আমাদের অ্যান্সার 9/5 ক নাম্বারের। এখন আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে কি বলা আছে, এফ অফ এক্স প্লাস 2, নিচে হচ্ছে এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এটার মান আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা লিখব, লেখার পরে এটা লিখব। তাহলে আমরা হচ্ছে এটার মানটা বের করি। আমরা প্রথমত, আচ্ছা দেখেন আমরা যদি এটার মান বের করি তাহলে এফ অফ এক্স, আমাদেরকে এফ অফ এক্স সমান 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4 আছে, আর এখানে এফ অফ এক্স প্লাস 2, নিচে আবার এফ অফ এক্স মাইনাস 1, তাহলে এফ অফ এক্সের মান হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তার সাথে আছে হলো প্লাস 2, এটা লবে গেল। সেমভাবে নিচেও এফ অফ এক্স আছে, তাহলে এফ অফ এক্সের জায়গায় হচ্ছে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তার সাথে হচ্ছে মাইনাস 1। এটার মান আমরা এখন বের করি। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, তাহলে এখানে আমাদেরকে লসাগু নির্ণয় করতে হবে। 2x মাইনাস 4 আর এটার নিচে কিছু নেই মানে 1 আছে, লসাগু নির্ণয় করলে 2x মাইনাস 4 হবে। তাহলে 2x মাইনাস 4 দ্বারা 2x মাইনাস 4কে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে 4x মাইনাস 7 হবে। এই ভগ্নাংশের হার 1, 1 দ্বারা 2x মাইনাস 4কে ভাগ করলে এটাই হবে 2x মাইনাস 4, সেটা দ্বারা লব 2কে গুণ করলে কি হবে, তাহলে প্লাস 2 দুগুণ 4x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8, আর নিচে সেমভাবে কি হবে লসাগু 2x মাইনাস 4, তাহলে 2x মাইনাস 4 দ্বারা 2x মাইনাস 4 আর 1-এর লসাগু 2x মাইনাস 4, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে 4x মাইনাস 7, আর এই ভগ্নাংশের হর 1, 1 দ্বারা 2x মাইনাস 4কে ভাগ করলে 2x মাইনাস 4, সেটা দ্বারা লব মাইনাস 1কে গুণ করলে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 4 আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যদি একটু লক্ষ্য করি 4x তাহলে 8x আর মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 15, নিচে হচ্ছে 2x মাইনাস 4, তার নিচে হচ্ছে 4x থেকে মাইনাস 2x বাদ গেলে প্লাস 2x, মাইনাস 7 থেকে প্লাস 4 বাদ গেলে মাইনাস 3, আর নিচে হচ্ছে 2x মাইনাস 4। ভাগ আকারে আছে, আমরা এখন একটু গুণন আকারে লিখি। তাহলে 8x মাইনাস 15 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, তাহলে উপরে যাবে 2x মাইনাস 4, নিচে আসবে হচ্ছে 2x মাইনাস 3, আর এটা বাদ যায়, তাহলে উপরে হচ্ছে 8x মাইনাস 15, নিচে হচ্ছে 2x মাইনাস 3। তাহলে 8x মাইনাস 15
ডিভাইডেড বাই 2x - 3, এটাই হচ্ছে আসলে আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা এখন গ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করব। গ নাম্বার প্রশ্নে বলা আছে দেখাও যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। এফ অফ ওয়াই ইকুয়াল আমাদেরকে এক্স দেখাতে বলছে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান এফ অফ এক্স সমান 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4। তাহলে ওয়াই সমানও আমরা 4x - 7 ডিভাইড বাই 2x - 4 লিখতে পারবো। এফ অফ এক্স সমানও 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 লিখতে পারবো। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে ওয়াই ইকুয়াল 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, ঠিক আছে। এখন এটার নিচে কিছু নাই, মানে 1 আছে। আমরা যদি আর গুণ করি তাহলে ওয়াই এর সাথে এটা গুণ হবে, তাহলে ওয়াই ইন্টু 2x - 4, আর এটার সাথে এটা গুণ হলে 4x - 7, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা একটু গুণ করে দেই, আচ্ছা তাহলে দেখেন এটার সাথে এটা গুণ হলে তাহলে 2xy, আর y এর সাথে এটা গুণ হলে 4y, আর এখানে হচ্ছে 4x - 7। এক্সট্রা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 2xy, এপাশে প্লাস এপাশে -4x ইকুয়াল, এপাশে -4y ওপাশে +4y, আর হচ্ছে -7। এই দুটার থেকে x কমন নিলে তাহলে 2y - 4 ইকুয়াল হচ্ছে 4y - 7। তাহলে গুণনাকার আছে, ওপাশে যদি ভাগ হয় তাহলে x ইকুয়াল কী হবে 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। তো আশা করি আপনারা এতটুকু অংশ অবশ্যই বুঝতে পেরেছেন। তাহলে x ইকুয়াল আসলে আমরা কী পাইলাম 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। এখন আমরা হচ্ছে আমাদের যেটা এফ অফ এক্স দেওয়া আছে, আচ্ছা এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে, এফ অফ এক্স সমান হচ্ছে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, এটা দেওয়া আছে, তাই না। তো এখানে আমরা কি করব, এফ অফ এক্স সমান এটা হয়, এখন এফ অফ ওয়াই সমান বের করবো। অতএব এফ অফ ওয়াই সমান, তাহলে আমরা এক্স সমান কিন্তু এটা পেয়ে গেছি। এখন এফ অফ ওয়াই সমান দেখি আসলে কি হয়। তাহলে এক্স সমান এটা এফ অফ ওয়াই, এক্সের জায়গায় ওয়াই বসাবো, তাহলে 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। তাহলে x সমান 4y - 7, এফ অফ ওয়াই সমানও 4y - 7, নিচে 2y - 4, 2y - 4। তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স দেখানো হলো, ঠিক আছে। তো আশা করি গ নাম্বার প্রশ্নটাও শেষ, তার মানে 23 নাম্বার প্রশ্ন শেষ। আমরা এখন 24 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। আচ্ছা 24 নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা আছে, 24 নম্বরে বলা আছে নিচের ফাংশনগুলোই লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা ক নাম্বারে আমাদেরকে কি দেওয়া আছে 24-এর ক, y ইকুয়াল হচ্ছে 3x + 5। তাহলে এই যে ফাংশন আমাদেরকে ক এবং খ দুইটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনগুলোর আমাদেরকে হচ্ছে কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এখানে লেখচিত্র অঙ্কন করার জন্য তাহলে y সমান যদি এটা হয়, তাহলে এখানে x এর কয়েকটা মানের জন্য আমরা y এর কয়েকটা মান বের করব, মান বের করে সেই মানগুলো ছক কাগজে বের করে আমরা লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব যে x এর কয়েকটি মানের জন্য y এর অনুরূপ মানগুলো বের করি। এখানে লিখব যে y ইকুয়াল 3x + 5 এ x এর কয়েকটি মানের জন্য y এর অনুরূপ মানগুলো বের করি, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই, আমরা বেশি মান নেব না, কয়েকটা মান নেব, নিয়ে মানগুলো আমরা একটু বের করি। তাহলে আমরা কি কি মান নিতে পারি, আচ্ছা ধরেন আমরা হচ্ছে প্রথমত -2 নিলাম, -1 নিলাম, এরপরে 0 নিলাম, 1 নিলাম, আর হচ্ছে একটা 2 নিলাম, ঠিক আছে। তো এই মানগুলোর জন্য আমরা হচ্ছে y এর মানগুলো এখান থেকে বের করব। তাহলে এখানে যদি -2 বসাই, তো এখানে একটু দেখাচ্ছি যে 3x + 5 y ইকুয়াল, তাহলে 3 × y এর জায়গায় যদি -2 বসাই,
আর হচ্ছে +5, তাহলে এখান থেকে কত হয় -3 × 2 = 6 আর হচ্ছে +5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে -1। ঠিক আছে, এরপরে আমরা যদি এখানে হচ্ছে -1 বসাই তাহলে কত হয় -3 আর হচ্ছে +5 = হচ্ছে 2, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে 2। এরপরে হচ্ছে 0 বসালে 3 × 0 + 5, তাহলে 0-র সাথে 5 যোগ করলে 5। আর এখানে যদি আমরা হচ্ছে 3 × 1 বসাই, 3 × 3 আর 5 হচ্ছে 8, আর এখানে যদি 2 বসাই 6, 6 আর 5 হচ্ছে 11। ঠিক আছে, তাহলে আমরা অনুরূপ মানগুলো বের করে নিলাম। তো আমরা এখন হচ্ছে এখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করব, আমরা দেখাচ্ছি। তাহলে x প্রাইম, y প্রাইম। ঠিক আছে, মূলবিন্দুকে 0 0, দুইটা অক্ষ যেখানে সেট করেছি সেটাকে আমরা 0 0 বলতে পারি। তাহলে আমরা জাস্ট এখানে একটু দেখাচ্ছি। প্রথম চতুর্ভাগে হচ্ছে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। অর্থাৎ প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। ঠিক আছে, তাহলে -2 বলতে আসলে কি বোঝাচ্ছে? x এর মান হচ্ছে -2, আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে x এর মান মাইনাস, তার মানে এখানে 1 2 এই যে এখানে, আর y এর মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে -1 বলতে নিচের দিকে, -1 এই দিকে, তাহলে আমরা এখন এই দিক থেকে স্কেল ধরে এইখানে একটা বিন্দু পাবো। ঠিক আছে, এই বিন্দুটার নাম হচ্ছে -2, -1, এই বিন্দুটার নাম হচ্ছে -2, -1। এরপর হচ্ছে -1, 2, তাহলে -1 হচ্ছে এখানে নিচের দিকে, -1 বলতে এটা যেহেতু x অক্ষের মান তাহলে এখানে, আর y অক্ষের মান হচ্ছে +2 উপরের দিকে, তাহলে 1 2, তাহলে এইখানে। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে -1, 2, -1, 2। এরপরে হচ্ছে 0, 5, তাহলে 0 হচ্ছে x অক্ষের মান, এই যে মূল বিন্দুতে আছে, আর 5 হচ্ছে y অক্ষের মান উপরের দিকে, 1 2 3 4 5। ঠিক আছে, তার মানে এই যে এইখানে আছে হচ্ছে 0, 0, 5। এরপর হচ্ছে 1, 8, 1 হচ্ছে x অক্ষের মান এই দিকে, আর 8 হচ্ছে ওই দিকে, তাহলে 5 6 7 8। ঠিক আছে, তাহলে এই যে এখানে মনে করেন এখানে হচ্ছে 1, 8। এবার হচ্ছে 2, 11, তাহলে 1 2 x অক্ষের মান 2 ঘর প্লাস, আর y অক্ষের মান উপরের দিকে 11, তাহলে 8 9 10 11 এখানে, আর এদিকে হচ্ছে 2 ঘর মনে করেন এখানে, তার মানে এটা হচ্ছে 2, 11। তো আমরা এখন বিন্দুগুলো যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলে আমরা একটা সরল রেখা পেয়ে যাব। ঠিক আছে, আমরা যদি বিন্দুগুলো একদম ছক্কাকে যদি অঙ্কন করি তাহলে আমরা একটা সরল রেখা পেয়ে যাব, এরকম একটা সরল রেখা পেয়ে যাব। ঠিক আছে, ছক্কাকে অঙ্কন করলে তোমরা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা এখন একটু লক্ষ্য করি। খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে হচ্ছে x + y = 2, x + y হচ্ছে 2, বা আমরা এখান থেকে y হচ্ছে 2 - x বলতে পারি। ঠিক আছে, এখন x এর কয়েকটি মানের জন্য y এর অনুরূপ মানগুলো বের করব। তাহলে এটা হলেই আমাদের শেষ প্রশ্ন। তো দেখি আমরা কি কি মান নিতে পারি। আমরা যদি -2 -1, আগের মানগুলোই আমরা যদি নিই 0 1 2, আগের মানগুলোই মনে করেন আমরা নিলাম। তাহলে আমরা এখন এখানে y এর মানগুলো যদি বের করি, তাহলে x এর জায়গায় যদি আমরা কি বসাই, -2 বসাই, তাহলে y = 2 - x, তাহলে 2 - x এর মান আবার হচ্ছে -2, তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে 2 - +2 = হচ্ছে 4 হয়ে যাবে। ঠিক আছে, এই মানটা আমাদের হয়ে গেল 4। এখন যদি আমরা কি নেই, x এর মান যদি -1 নেই, তাহলে কি হয়ে যাবে, 2 - +1 = 3। তাহলে যদি আমরা 0 নেই,
তাহলে 2 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 0 বাদ দিলে 2 হবে, 2 হবে। আর এখানে 1 যদি নেই, এখানে যদি 1 নেই তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1, 2 নেই, 2 থেকে 2 বাদ দিলে 0। ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 নেওয়ার কারণে কত হয়েছিল 1, এক্সের জায়গায় যদি 1 বসে তাহলে 2 থেকে 1 বাদ দিলে -1 এটা, তাহলে এখানে 2 মাইনাস মাইনাসে +1 ইকুয়াল হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমাদের 3। তাহলে 4 3 2 1 0। এখন আমরা হচ্ছে মানগুলো ছক কাগজে বসাইতে পারি। x প্রাইম, y প্রাইম, মূলবিন্দু হচ্ছে 0 0। তাহলে প্রথম চতুর্ভাগে x আর y এর মান হচ্ছে প্লাস, x এর মান মাইনাস, y এর মান প্লাস, x এর মান মাইনাস, y এর মান মাইনাস। চতুর্থ চতুর্ভাগে x এর মান প্লাস, y এর মান মাইনাস। ঠিক আছে, তাহলে -2,4, তাহলে x এর মান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে -2 বলতে আমরা মনে করেন 2 ঘর নিলাম, আর 4 হচ্ছে প্লাস উপরের দিকে 1 2 3 4। তাহলে এখান থেকে আমরা যদি এদিকে যাই তাহলে এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দুটা হচ্ছে -2,4। এরপরে হচ্ছে দ্বিতীয় আচ্ছা -1,3, -1 বলতে x অক্ষের মান হচ্ছে মাইনাস মনে করেন এখানে, আর y অক্ষের মান হচ্ছে 3 উপরের দিকে, তাহলে 1 2 3, তাহলে মনে করেন হচ্ছে 1 এই যে এখানে মনে করেন, তাহলে এটা হচ্ছে -1,3। এবারে 0,2, 0 হচ্ছে x অক্ষের মান, উপরের দিকে 2 ঘর, তাহলে মনে করেন হচ্ছে এই যে এখানে 0,2। এরপরে হচ্ছে 1,1 1 1, এইখানে 1,1 2,0, তাহলে 2,0, তার মানে এইখানে 2,0। তো আমরা যদি বিন্দুগুলো যোগ করি তাহলে এখান থেকেও আমরা কিন্তু একটা সরলরেখায় পাচ্ছি। ঠিক আছে, এখান থেকেও আমরা একটা কি পাচ্ছি, সরলরেখা পাচ্ছি। তো আশা করি আমাদের 24-এর যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো সমস্যা হয়ে থাকে, বোঝাতে যদি কোনো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাইতে পারো, ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অনেক লং হয়ে গেল, তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।